ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আন্তর্জাতিক রাজনীতিতে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত কখন থেকে এলপিজিকে গ্রহণ করেছে। এলপিজির ফুল ফর্ম হচ্ছে এলএ হচ্ছে লিবারালাইজেশন, অর্থাৎ ভারত রাষ্ট্র উদারনীতিবাদী, বিশেষ করে নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেছে। পি হচ্ছে প্রাইভেটাইজেশন, অর্থাৎ এর মানে হলো বেসরকারীকরণ। কবে থেকে ভারত বেসরকারীকরণকে গুরুত্ব দিয়েছে? কারণ ভারতে যেদিন থেকে সংবিধান চালু হয়েছে সেই দিন থেকে ভারতে পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা গৃহীত হয়েছে এবং ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করেছে। ওয়েলফেয়ার স্টেটের আদর্শের অর্থনৈতিক ভিত্তি হলো মিক্সড ইকোনমি, অর্থাৎ মিশ্র অর্থনীতিকে ভারত গ্রহণ করে। কিন্তু এই মিশ্র অর্থনীতিকে ত্যাগ করে বেসরকারীকরণকে গুরুত্ব দিয়েছে। মিশ্র অর্থনীতিতে সম্পত্তির উপর ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় অর্থনীতিতে তিনটি উদ্যোগে উৎপাদন পরিচালিত হয় মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাতে। এক হলো সরকারি উদ্যোগে উৎপাদন, ব্যক্তিগত মালিকানায় উৎপাদন, এটা হচ্ছে তোমার প্রাইভেট সেক্টর। আর জয়েন্ট সেক্টর অর্থাৎ রাষ্ট্রীয় উদ্যোগ এবং এবং বেসরকারি উদ্যোগ, যৌথ উদ্যোগে উৎপাদন পরিচালিত হতো। সেই জায়গায় ভারতে বেসরকারীকরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা হচ্ছে পি, অর্থাৎ প্রাইভেটাইজেশন। তৃতীয়ত, ভারত গ্লোবালাইজেশনকে গ্রহণ করেছে। গ্লোবালাইজেশন হচ্ছে বিশ্বব্যাপী সম্প্রসারণের একটি প্রক্রিয়া। মূলধন বিনিয়োগ, উৎপাদনের দ্রব্য সামগ্রী, অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি সামাজিক বিষয়, রাজনৈতিক বিষয়, সব বিষয়েই একটা বিশ্বব্যাপী সম্প্রসারণকে গ্রহণ করা হয়েছে। এটা হচ্ছে বিশ্বায়ন। এখন ভারত কবে থেকে এই বিশ্বায়নকে অর্থাৎ এলপিজি অর্থাৎ জিকে গ্রহণ করেছে? জি হচ্ছে ফুল ফর্ম গ্লোবালাইজেশন, বাংলা কি বিশ্বায়ন। দেখো, ভারত স্বাধীনতার পরে স্বাধীন রাষ্ট্র, প্রজাতান্ত্রিক রাষ্ট্র 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধানকে কার্যকরী করা হয়েছে এবং ভারতবর্ষে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোকে গ্রহণ করা হয়েছে। তো এবং ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে জোট নিরপেক্ষ আন্দোলনকে সংগঠিত করেছে। অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধের পর বিশ্ব রাজনীতি বা পৃথিবীর দেশগুলি প্রায় দুটি শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়, শক্তি জোট গঠন করে। অন্যদিকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলি ঐক্যবদ্ধ হয়েছে, সমাজতান্ত্রিক শিবির। কিন্তু সমাজতান্ত্রিক শিবির আজকে আর নেই। সোভিয়েতের পতন হয়েছে এবং পূর্ব ইউরোপের যেসব দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থা ছিল সেগুলি পতন হয়েছে। তো এই প্রেক্ষাপটে ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক ক্ষেত্রে ভারতের যে ফরেন পলিসি, সেটা 1991 সাল পর্যন্ত যা ছিল সেটাকে ভারত ত্যাগ করেছে। শুধু ভারত নয়, বহু দেশই ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের দেশে যে গ্লোবালাইজেশন হয়েছে, উদারীকরণ শুরু হয়েছে। অর্থাৎ উদারীকরণটা কি? উদারীকরণ হচ্ছে উৎপাদনের উপর
সম্পত্তির উপর, ব্যক্তি মালিকানার উপর, অর্থাৎ সব ক্ষেত্রেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কম থাকা। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু যুক্তিসঙ্গতভাবে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকবে, আর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ কমানো। তা ভারত জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে ত্যাগ করে সীমাবদ্ধ রাষ্ট্র তত্ত্বকে গ্রহণ করেছে। সীমাবদ্ধ রাষ্ট্রতত্ত্ব হল জনকল্যাণকর রাষ্ট্রের কাজ হলো রাষ্ট্র জনস্বার্থ বিরোধী কোনো কাজ করবে না। রাষ্ট্র যা কাজ করবে সবই জনকল্যাণমূলক। রাস্তাঘাট তৈরি করবে, স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা দেবে জনগণকে, শিক্ষার বিস্তার ঘটাবে। রাষ্ট্রীয় উদ্যোগকে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই নীতি ভারত ত্যাগ করে গ্লোবালাইজেশনকে গ্রহণ করলো। উদারীকরণ হচ্ছে ভারত রাষ্ট্রের যে উৎপাদন ব্যবস্থা ব্যক্তি মালিকানায় উৎপাদিত হচ্ছে, যৌথ মালিকানায় উৎপাদিত হচ্ছে এবং এবং বেসরকারি মালিকানায় উৎপাদিত হচ্ছে। এখন থেকে এই 1991 সাল থেকে উৎপাদন হবে বেসরকারি উদ্যোগে, আর এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা হবে এমনই যে বেসরকারীকরণ প্রক্রিয়া যেন প্রাধান্য পায়। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যক্তি উদ্যোগ, শিল্প মালিক, তারা স্বাধীনভাবে উৎপাদন যাতে করতে পারে তার পরিবেশ সৃষ্টি করবে, যেটা রাষ্ট্রীয় মালিকানার ক্ষেত্রে একটা গভর্নমেন্ট কন্ট্রোল, স্টেট কন্ট্রোল শিল্প উৎপাদনের ক্ষেত্রে ছিল, সেটাকে তুলে দিতে হবে। তাহলে ভারতবর্ষে আমরা দেখছি যে গ্লোবালাইজেশনকে 1991 সালে গ্রহণ করছে। আমরা আলোচনা করব যে গ্লোবালাইজেশনটা শুরু হলো কোন সময় থেকে। দেখো, ভারতবর্ষে 80-র দশক থেকে গ্লোবালাইজেশনের যে প্রক্রিয়া, নয়া উদারীকরণের প্রক্রিয়া এবং বেসরকারীকরণ প্রক্রিয়া, এই তিনটি প্রক্রিয়া গ্রহণ করেছে। এখন দেখো, নয়া উদারীকরণ মানে কি, রাষ্ট্রের ক্ষমতা থাকবে, কিন্তু রাষ্ট্রের কাজের পরিধি, কাজের সংখ্যা কমবে, আর বেসরকারি এবং বেসরকারীকরণকে সহযোগিতা করবে রাষ্ট্র। এটা হলো উদারীকরণ। রাষ্ট্রের ভূমিকাটা উদার হবে উৎপাদনের ক্ষেত্রে, নিয়ন্ত্রণ যেটা ছিল সেটা থাকবে না। এবার দেখো, বেসরকারীকরণটা কি? বেসরকারীকরণ হচ্ছে ব্যক্তি উদ্যোগে উৎপাদন হবে, শিল্প কারখানা সরকারি উদ্যোগ থাকবে না, তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে উৎপাদন হবে, অবাধে ব্যবসা বাণিজ্য চলবে এবং এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই উৎপাদন পরিচালিত হবে। আন্তর্জাতিক প্রেক্ষাপটে দ্রব্য সঞ্চালন হবে, অর্থনৈতিক অর্থাৎ মূলধন বিনিয়োগ হবে, বিদেশের মূলধনকে দেশে স্বাগত জানাতে হবে। এই হচ্ছে 80-র দশকের ভারতবর্ষের ডোমেস্টিক পলিসির সাথে সাথে তোমার বিদেশ নীতিরও পরিবর্তন আসতে থাকে। দেখো, 80-র দশক থেকে ভারত বেসরকারীকরণ প্রক্রিয়াকে, গ্লোবালাইজেশনকে কেন গ্রহণ করলো? আর 80-র দশকে থেকে উদার আমদানি রপ্তানি, আমদানি অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্টের উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমাইতে হবে এবং রপ্তানির উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমাইতে হবে। কোম্পানিগুলোর উপর এই বিষয়টাকে ছেড়ে দিতে হবে। স্টেট এই কোম্পানির উপর, ব্যক্তি মালিকানার উপর বড় বড় এমএনসি কর্পোরেশনকে ছেড়ে দিবে উৎপাদন ক্ষেত্রে, আমদানি করার ক্ষেত্রে, রপ্তানি করার ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে ভারত রাষ্ট্র আমদানি রপ্তানির প্রতি উদার হবে। 80-র দশকে ভারত রাষ্ট্র মুদ্রার বিনিময় মূল্য হ্রাস পায়। মুদ্রার যে বিনিময়, অর্থাৎ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে ভারতীয় মুদ্রার মূল্য নির্ধারিত হয়। এখানে ভারতের মুদ্রার মূল্য তোমার হ্রাস পায়। এখানে দেখো, ফরেন পলিসির যারা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্কের যারা বিশেষজ্ঞ,
বিদেশ নীতির ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তারা বলছেন যে ভারত গ্লোবালাইজেশনের সঙ্গে বা বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়েছে। কি কারণে? দুটো বিষয়ে তারা বিশেষজ্ঞরা বলছেন যে একটা হচ্ছে আইএমএফ থেকে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, এটা বিশ্বের গরিব তৃতীয় বিশ্বের দেশকে বা উন্নয়নশীল দেশকে লোন দেয়। এই আইএমএফ হচ্ছে তোমার স্বল্প মেয়াদি ঋণ দেয়, লোন দেয় বিভিন্ন দেশকে। আর ওয়ার্ল্ড ব্যাংকও তোমার দীর্ঘমেয়াদী লোন দেয়। এই ওয়ার্ল্ড ব্যাংক আর আন্তর্জাতিক সংগঠন, অর্থনৈতিক যে সংগঠন আইএমএফ এর চাপে পড়ে ভারত কিন্তু গ্লোবালাইজেশন প্রক্রিয়াকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। 1981 1982 সালে ভারতে যে লেনদেন, অর্থাৎ ভারতীয় যে পণ্য আমদানি এবং ভারতীয় পণ্য রপ্তানি, একটা দেশের অর্থনৈতিক উন্নতি হয় কিন্তু রপ্তানি বৃদ্ধি করতে পারলে। রপ্তানির তুলনায় যদি আমদানি বেশি করতে হয় তাহলে জানতে হবে যে বৈদেশিক মুদ্রা সেই দেশে কম আসবে এবং তাতে দেশে সংকট দেখা দিবে। আমরা 1981 সালে লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, তেলের দাম যে বৃদ্ধি পেল তাতে ভারতের তেল কিনতে বৈদেশিক মুদ্রা বেশি লাগে এবং ভারত একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে, একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। দেখো মানে অথচ এক্সপোর্ট আয় কিন্তু ভারতের কম। এক্সপোর্ট আয় অর্থাৎ ভারত যে রপ্তানি করছে যেসব দ্রব্য, তার থেকে যে বৈদেশিক মুদ্রা আসছে সেটা খুব কম। কিন্তু ভারত যে দ্রব্য আমদানি করছে, বিশেষ করে তেল আমদানি করছে, এতে ভারতকে বৈদেশিক মুদ্রাতে দিতে হচ্ছে। তাতে ভারতের একটা আর্থিক সংকট দেখা দিয়েছে। তো সপ্তম প্ল্যানিং কমিশনের বা সপ্তম যোজনাতে দেখা যায় যে ভারতবর্ষে তোমার প্রাইভেটাইজেশনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রাইভেটাইজেশন কি? প্রাইভেটাইজেশন অর্থাৎ বেসরকারীকরণ। ব্যক্তি উদ্যোগে উৎপাদন হবে, ব্যক্তি উদ্যোগকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কোম্পানি, দেশি বিদেশি কোম্পানি ভারতে দ্রব্য উৎপাদন করবে, শিল্প কারখানা গড়ে তুলবে। তোমরা জানো যে লেবার ইন্টেন্সিভ মেথডে যখন উৎপাদন হতো তখন কিন্তু ওই উন্নত দেশগুলো তাদের নিজের দেশেই শিল্প কারখানা করত। কিন্তু বিশ্বায়ন প্রক্রিয়াতে তার উল্টো, অর্থাৎ বিদেশের কোম্পানিগুলো তারা শুধু নিজের দেশেই শিল্প কারখানা গড়বে না, উন্নত দেশের সরকার বলো, বেসরকারি কোম্পানি বলো, কর্পোরেট বলো, তারা কিন্তু দেশে যেমন দ্রব্য উৎপাদন করবে তেমনি সারা পৃথিবীর বিভিন্ন দেশে দ্রব্য উৎপাদনে অর্থ বিনিয়োগ করবে এবং সেখানেই তারা সারা পৃথিবীতে তারা দ্রব্য বেচবে। এতে কিন্তু তাদের কোম্পানি হবে। এবং ভারত এই নীতিটাকে অর্থনৈতিক সংকটে পড়াতে এক্সচেঞ্জের জন্য, এক্সপোর্টের জন্য বেশি এক্সপোর্ট মানে কম করতে পারছে, বৈদেশিক মুদ্রা কম আসছে, ইম্পোর্ট বেশি মানে করছে, যার জন্যে বৈদেশিক মুদ্রা দেশ থেকে বিদেশে বেশি চলে যাচ্ছে। তাহলে এই যে ব্যালেন্স থাকছে না অর্থনীতিতে, এখানে ভারতবর্ষে একটা অর্থনৈতিক ক্ষেত্রে ঘাটতি, সংকট দেখা দিচ্ছে। এছাড়া আমরা দেখব তাহলে তেলের দাম বৃদ্ধি, আমদানি কম, আর আমদানি বৃদ্ধি এবং রপ্তানি কম, এইসব কারণে ভারতে অর্থনৈতিক সংকট, সেই জন্য ভারত বেসরকারীকরণকে গ্রহণ করেছে। এইবার এইরকম একটা পরিস্থিতি ভারতবর্ষে চলছে। আর্থিক সংকটকে কিভাবে ভারত কাটাবে, হ্যাঁ, মানে এখানে এই কাটানোর জন্যে
চেষ্টা করছে, এমন একটা পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা মারাত্মক একটা যুদ্ধ শুরু হয়, উপসাগরীয় যুদ্ধ 1990-91 সালে। উপসাগরীয় যুদ্ধ এটা তোমার এটা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ। এটা আরব এবং আরব এবং ইরাকের মাঝে একটা ছোট্ট দেশ কুয়েত। এই কুয়েতটাকে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট দখল করে নেয়। এইবার আমেরিকা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তেলের খনিগুলির চাবি নিজের হাতে রাখতে চায়। আরব এবং বিভিন্ন দেশে আমেরিকার আধিপত্য ছিল, কিন্তু কুয়েতের ভূখণ্ড সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট দখল করে নিয়েছে। সুতরাং সেই মানে কুয়েতের যে তেল ভাণ্ডার সেটা ইরাকের নিয়ন্ত্রণে চলে গেল। এখানে আমেরিকা বিশ্ব রাজনীতিতে যেহেতু দাদাগিরি করা একটা স্বভাব, এবং পৃথিবীর বিভিন্ন দেশ তার নিয়ন্ত্রণে, এবং বিভিন্ন দেশে অর্থনৈতিক আধিপত্য তার আছে, এবং সামরিক আধিপত্য আছে, এই ক্ষেত্রে ইউএনওকে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনকে ব্যবহার করে সাদ্দামের এগেনস্টে কুয়েতকে কেন্দ্র করে এবং আরবিয়ান কান্ট্রি এবং আরবকে পাশে নিয়ে একটা জাতিপুঞ্জের বাহিনী গঠন করলো। এখানে অনেক দেশ সেনা দিয়েছে, পাকিস্তান দিয়েছে, আমেরিকা, জার্মানি, এই সমস্ত দেশ সেনা দিয়েছিল। এই সেনাবাহিনী সাদ্দামের এগেনস্টে, অর্থাৎ ইরাকের প্রেসিডেন্টের এগেনস্টে যুদ্ধ শুরু করে, এবং কুয়েতকে কেন্দ্র করে এই যে যুদ্ধ, এই যুদ্ধকে বলা হয় খাড়ির যুদ্ধ বা এই উপসাগরীয় যুদ্ধ বলা হয় একে। তো এই যুদ্ধে শেষ পর্যন্ত সাদ্দাম হোসেনের পরাজয় ঘটে, ইরাক পরাজিত হয় এবং কুয়েতকে একটা স্বাধীন দেশে পরিণত হয় এবং কুয়েতের উপর আমেরিকার নিয়ন্ত্রণ কায়েম হয়। এই সময়ে একটা মধ্যপ্রাচ্যে যেহেতু যুদ্ধ, এই সময়ে তেলের দাম আরও বেড়ে যায় এবং ভারতের অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট চাপ পড়ে। ভারত এই অর্থনৈতিক সংকটকে কাটিয়ে উঠবার জন্যে, দেখো এমনি খারাপ অবস্থা ছিল, তারপরে তোমার উপসাগরীয় যুদ্ধ, তার প্রভাব ভারতের উপর পড়েছে, অনেক দেশের উপরেই পড়েছে। এইরকম পরিস্থিতি ভারত তার অর্থনৈতিক সংকটকে কাটিয়ে ওঠার জন্যে শর্ত সাপেক্ষে আইএমএফ থেকে ঋণ নেয় এবং বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেয়। শুধু ঋণ নেয় মানে কি, ঋণ নিতে ভারত গভর্নমেন্ট বাধ্য হয়। তো আমরা এই কথা জানি যে আইএমএফ যে ঋণ দেয়, ঋণ দেওয়ার সময় শর্ত আরোপ করে। বিশ্বব্যাংক যে ঋণ দেয় যে দেশকে, তাকে শর্ত আরোপ করে। কি কি শর্ত আরোপ করে? আরোপ করে যে লোন তোমাকে দেব, তুমি আমার শর্ত মেনে চলবে। মুদ্রার বিনিময় মূল্য কমাতে হবে। ভারত কিন্তু মুদ্রার বিনিময় মূল্য ওই সময় কমাতে বাধ্য হয়। মুদ্রার বিনিময় মূল্য কমাতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রে কাঠামোগত অ্যাডজাস্টমেন্ট করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যা বলবো এবং আমরা যে পারপাসে লোন দেব তোমাকে, সেই পারপাসেই ব্যয় করতে হবে। তুমি কোন পারপাসে ব্যয় করবে তুমি নিজে ঠিক করতে পারবে না। যে দেশ ঋণ গ্রহীতা দেশ, লোন নিচ্ছে আইএমএফ থেকে, সেখানে আইএমএফ যে দ্রব্য উৎপাদনে টাকা ধার দেবে, সেই দ্রব্যই উৎপাদন করতে হবে। স্বাধীনভাবে ওই অর্থ নিজের ভালোর জন্য দ্রব্য উৎপাদন করবে না। এখানে আমেরিকাতে যে দ্রব্যটা বিশ্ব বাজারে বিক্রি হচ্ছে, তেমন দ্রব্য কোনো দেশ আইএমএফ থেকে ঋণ নিয়ে যদি সেই দ্রব্য উৎপাদন করতে যায়, তাহলে তার উপরে রেস্ট্রিকশন আছে, না তুমি এই দ্রব্য উৎপাদন করতে পারবে না, বিশ্ববাজারে বেচতেও পারবে না, তাহলে তুমি লোন পাবা না। তো ভারত শর্ত মেনে ভারত ঋণটা নিয়েছিল আইএমএফ থেকে। আরেকটি কথা, যে উদারীকরণ নীতি গ্রহণ করতে হবে। দেখো, বিশ্বায়ন প্রক্রিয়াটা পুঁজিবাদের একটা কৌশল, পুঁজিবাদের একটা রূপ হচ্ছে বিশ্বায়ন কৌশল। পুঁজিবাদ বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করেছে। পুঁজিবাদের রাজনৈতিক যে তত্ত্ব, উদারনৈতিক গণতন্ত্র, উদারনীতিবাদ এবং উদারনীতিবাদী তত্ত্ব অনুযায়ী উদারনৈতিক রাজনৈতিক কাঠামো, বিশ্বে প্রায় দেশেই এই উদারনৈতিক রাজনৈতিক কাঠামোকে গ্রহণ করতে বাধ্য হয়েছে। তো
ভারত তা উদারনীতি গণতান্ত্রিক দেশ। সেখানে আইএমএফ বলছে যে তোমাকে উদারীকরণ নীতি গ্রহণ করতে হবে। তুমি যে ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করেছো এতদিন, এবং তুমি ইন্দিরা গান্ধী, তোমরা জানো যে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে গ্রহণ করেছে, এবং জওহরলাল নেহরু 1955 সালে আবাদি কংগ্রেসে বলেছিলেন যে ইন্ডিয়া সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত একটা সমাজতান্ত্রিক ধাঁচে সমাজ গড়বে, হ্যাঁ, এবং পরিকল্পিত অর্থনীতিকে গ্রহণ করবে। তোমাকে এই সব ত্যাগ করতে হবে, তোমাকে উদারীকরণ পদ্ধতি গ্রহণ করতে হবে। উদারীকরণ মানে স্টেট, তুমি ভারত রাষ্ট্র, তুমি উদার হবা, কোম্পানিগুলিকে স্বাধীনভাবে মূলধন বিনিয়োগ করতে দিতে হবে। তুমি বিদেশে কোনো কোম্পানি তোমার দেশে যদি ব্যবসা করতে আসে, শিল্প কারখানা করতে আসে, তাহলে তুমি কিন্তু উদার হবা, তুমি 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 তাদেরকে কন্ট্রোল করবে না। এইটাই হলো উদারীকরণ। এবং আইএমএফ এই শর্তটা দিল, ভারত এই শর্ত মেনে নিতে বাধ্য হলো। বেসরকারীকরণ আরেকটা কথা। ভারত, তুমি আর তোমার যে অর্থনীতি, মিক্সড ইকোনমি, তাতে তো ব্যক্তি মালিকানা তো আছে। ভারত, তুমি তো একটা উদারনৈতিক গণতান্ত্রিক দেশ, তাহলে সেখানে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা তো আছে, ব্যক্তিগত স্বাধীনতার কথা তো আছেই। কিন্তু তুমি একটু আগে বাড়িয়ে ওয়েলফেয়ার স্টেটকে গ্রহণ করেছো, তাহলে ওয়েলফেয়ার স্টেটকে ত্যাগ করতে হবে। দেখো, আমেরিকা ওয়েলফেয়ার স্টেটের জন্ম দিয়েছিল। ওয়েলফেয়ার স্টেট 30-এর দশক, 40-এর দশক, 50-এর দশক, 60-এর দশকের মাঝখানে এসে আমেরিকাতে ওয়েলফেয়ার স্টেটের আদর্শ মুখ থুবড়িয়ে পড়েছে। কিন্তু ভারত সেটাকে ধরে রেখেছে। 70 দশকে আমরা দেখছি যে ইন্দিরা গান্ধী 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে সমাজতন্ত্র শব্দটি তোমার প্রস্তাবনায় উল্লেখ করে। দেখো, সমাজতন্ত্র মানে এখানে মার্ক্সীয় সমাজতন্ত্র নয়, কিন্তু এই সমাজতন্ত্র ভারত ধীরে ধীরে দরিদ্র দূরীকরণ করবে, সরকারি উদ্যোগে উৎপাদন হবে, সরকারি উদ্যোগে ওয়েলফেয়ার হবে, হেড্ডা বেড্ডা, এই সমস্তগুলি ভারত গুরুত্ব দিয়েছে। তোমাকে এটা ছাড়তে হবে, তোমাকে উদারীকরণ নীতি গ্রহণ করতে হবে, আমেরিকার মতো উদারীকরণ গ্রহণ করতে হবে। দেখো, আইএমএফে কার কর্তৃত্ব? আমেরিকার কর্তৃত্ব। বিশ্ব ব্যাংকে কার বেশি কর্তৃত্ব, কার বেশি টাকা আছে? তখন তখন কিন্তু আমেরিকার কর্তৃত্ব। তাই আমেরিকা বলছে তোমাকে বেসরকারীকরণ করতে হবে, শর্ত দিচ্ছে আইএমএফের মাধ্যমে আমেরিকা যে তোমাকে বেসরকারীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করতে হবে। ভারত অর্থ সংকটে ভুগছে, ধুকধুক করছে, হ্যাঁ, টিমটিম করছে। সুতরাং ভারত একটা বেকায়দায় পড়ে গেছে, তো তখন বেসরকারীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করার কথা ভাবছে, কর্মসূচি গ্রহণ করবে ভারত, কোনো কথা নাই। বহির্বাণিজ্যের প্রসার। আচ্ছা, বহির্বাণিজ্যের প্রসার দেখো, বহির্বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। তবে তুমি বহির্বাণিজ্যের প্রসার ঘটাবা, কোন কোন দ্রব্য তুমি বিশ্বের বাজারে বেচতে পারবে, সেটাও আইএমএফ ঠিক করবে, সেটাও বিশ্ব ব্যাংক ঠিক করে দিবে। আচ্ছা, আর একটা কথা কি, অর্থনীতির উপর গভর্নমেন্টের কন্ট্রোল কমাইতে হবে। ইকোনমিক সিস্টেম ইন্ডিয়ার, তার উপরে ইন্ডিয়া গভর্নমেন্টের কন্ট্রোল কমাইতে হবে। ইন্ডিয়া গভর্নমেন্টের কন্ট্রোলের নীতি গৃহীত হয়েছে। আমরা জানি ভারত উদারনীতি গণতান্ত্রিক দেশ হলো, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক যে আদর্শ, পরিকল্পিত অর্থনীতি, এই যে 5 বছর পর পর পরিকল্পনা গ্রহণ, অর্থাৎ তোমার পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, এটা একটা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ছিল। এখানে মার্ক্সীয় সমাজতান্ত্রিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়নি। শ্রেণী ও বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র গ্রহণের কথা ইন্দিরা গান্ধীও বলেননি। কিন্তু সমাজতন্ত্রের দিকে ভারত আস্তে আস্তে এগিয়ে যাবে, ওই সব নীতি তোমাকে ছাড়তে হবে। তো গভর্নমেন্ট কন্ট্রোল অর্থনীতির উপর, ভারতীয় অর্থনীতির উপর কমাতে হবে। এবার ভারত এই সমস্ত শর্তগুলির কথা ভাবলো, ভেবে কি করলো, সে ভারত তো দেখছে যে মানে আমার তো উপায় নেই। চীন আমার প্রতিবেশী রাষ্ট্র, চীন তো বেসরকারীকরণকে গ্রহণই করে বলেছে। 1979 সালে চীন বেসরকারীকরণকে গ্রহণ করে ফেলেছে। আর আজকে আমার 80-র দশকে দাঁড়িয়ে আমার 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 বিরোধী
শত্রু দেশ চীন, হ্যাঁ, সে সে কখনোই আমার ভালো চায়নি, আমাকে আক্রমণ করেছে 1962 সালে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে চীনের সঙ্গে একটা পাল্টা দিতে গেলে আমার বেসরকারীকরণকে গুরুত্ব দিতে হবে, উদারীকরণকে গুরুত্ব দিতে হবে, আমাকে বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করতে হবে। চীন বিশ্বায়ন প্রক্রিয়াকে 1979 সাল থেকে গ্রহণ করে উন্নতি এগিয়ে করছে। আমেরিকার বহু মাল্টিন্যাশনাল কর্পোরেশন সেখানে চীনে প্রবেশ করেছে। তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। তাই 1990-91 সালে আমাদের ভারত সরকার পিভি নরসিংহ রাও প্রধানমন্ত্রী এবং মনমোহন সিং হচ্ছেন সেই সময়ের অর্থমন্ত্রী, এবং কংগ্রেস সরকার তখন ক্ষমতায় আছে। ইকোনমিক্যাল ক্রাইসিস, বিশ্ব ব্যাংকের চাপে শর্ত আছে, সেটা চাপের ব্যাপার হচ্ছে ক্ষতিকর, এটা মেনে নেওয়া একটা বিষ পান করা, এবং 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 আইএমএফ থেকে ঋণ নেওয়া মানে বিষ পান করা বলতে গেলে একটা দেশের ভবিষ্যৎ কিন্তু ভালো নয়, ভালো হতে পারে না। তা এত কিছু ভাবনার পরেও ভারত সরকার 1990-91 সালে তোমার ভারতের ইকোনমিক্যাল ক্রাইসিসকে ওভারকাম করবার জন্যে ভারতের মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন। তার 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 মস্তিষ্ক প্রসূত যে নয়া অর্থনীতি, নয়া নয়া শিল্পনীতি, নিউ ইকোনমি পলিসি, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এই সমস্ত গ্রহণ করলে পিভি নরসিংহ রাও সরকার 1991 সালে জুলাই মাসে 1991 সালে জুলাই মাসে ইন্ডিয়া গভর্নমেন্ট একগুচ্ছ সরকারি কর্মসূচি, সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করলেন। আমরা আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত ভারতবর্ষের কি সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, বিশ্ব ব্যাংকের কাছ থেকে টাকা ধার নিতে বাধ্য। তোমরা জানো বিশ্ব ব্যাংকে থেকে নর্মদা পরিকল্পনা গ্রহণ করেছে। বিশ্ব ব্যাংক বারবার পরিবেশকে ধ্বংস করবার জন্যে সে এখানে নর্মদা বাঁচাও আন্দোলন সংগঠিত হয়েছে একাধিকবার। সেখানে একটা লোন নিচ্ছে ভারত গভর্নমেন্ট, এবং আমরা দেখলাম 1991 সালে ভারতের হাত পা বাঁধা ভারত গভর্নমেন্টে শেষ পর্যন্ত বিশ্ব ব্যাংক থেকে এবং আইএমএফ থেকে ঋণ নিতে বাধ্য হলো, এবং ভারতবর্ষের সরকার 1991 সালে জুলাই মাসে এক লট আর কি সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। এটা হলো এখানে নাম দেওয়া হয়েছে নতুন অর্থনৈতিক সংস্কার নীতি, নতুন শিল্পনীতি বা নয়া শিল্পনীতি। এখানে যেসব বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হলো আমি পয়েন্ট আকারে তুলে ধরছি। 1 নাম্বার হচ্ছে শিল্পনীতিকে আরও উদার করে শিল্পে বেসরকারীকরণ করতে হবে। শিল্পনীতিকে আরও উদার করতে হবে। শিল্পের ক্ষেত্রে ভারত সরকার ট্যাক্স কমাবে, এটাই হলো রাষ্ট্রের তরফ থেকে, সরকারের তরফ থেকে শিল্পপতিদের প্রতি উদার ব্যবহার। এখানে স্টেট কন্ট্রোল, ভারতের শিল্পপতি এবং বিদেশি শিল্পপতি তাদের উপর স্টেট কন্ট্রোল, ভারত রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমানোর কর্মসূচি ভারত সরকার গ্রহণ করলো। নাম্বার 2, লাইসেন্স সিস্টেম যেটা আছে, যে বাণিজ্য করতে গেলে লাইসেন্স লাগবে, শিল্প কারখানা গড়তে গেলে লাইসেন্স লাগবে, অনুমতি লাগবে গভর্নমেন্টের। কারখানা গড়তে, দ্রব্য বাজারে চলাচল, বিদেশি শিল্পপতিরা ভারতবর্ষে শিল্প কারখানা গড়ে তুলবে, তার জন্য লাইসেন্স অনুমতি দরকার। এটাকে তুলে দিল ভারত সরকার। ভাবলো এই নীতিকে ত্যাগ করতে হবে। শিল্প সংরক্ষণ নীতি, যেটা অবাধ ব্যবসা বাণিজ্যের নীতি গৃহীত হয়েছিল অ্যাডাম স্মিথের তত্ত্ব অনুযায়ী, সেটাকে আরও বেশি হাইলাইট করে ভারতবর্ষে লাইসেন্স সিস্টেম তুলে দিয়ে ফরেন ইনভেস্টমেন্টকে আহ্বান করা হলো। বিদেশি কোম্পানিকে বলল যে তোমরা এসো, আমাদের দেশে উৎপাদন করো,
আমরা পরিকাঠামো তৈরি করে দেব, আর তোমরা পারলে তোমরা পরিকাঠামো তৈরি করে নেবে। 3 নাম্বার, ইম্পোর্ট ইম্পোর্ট এবং এক্সচেঞ্জ নীতিকে আরও উদার করা হলো। ইম্পোর্টের উপর ভারত স্টেটের নিয়ন্ত্রণ কমানো হলো। এক্সচেঞ্জের উপর হ্যাঁ তোমার বিদেশি যে বাণিজ্য তার উপর উদার নীতি রাষ্ট্র গ্রহণ করলো ভারত রাষ্ট্র। 4 নাম্বার, ডলারের অনুপাতে ভারতের মুদ্রার অবমূল্যায়ন ঘটানো হলো। ডলারের অনুপাতে অর্থাৎ ডলারের দাম বাড়বে আর ভারতীয় টাকার মূল্য কমবে। এইটা হলো ডলারের অনুপাতে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন। $1 সমান ভারতের যে টাকা ছিল, এই অবমূল্যায়নের ফলে বেশি টাকা দিয়ে কম ডলার পাওয়া যাবে, এই নীতি গ্রহণ করলো। 5 নাম্বার, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রচুর লোন নিয়ে বৈদেশিক মুদ্রা তহবিল গঠনের উপর ভারত জোর দিল এবং এর মাধ্যমে অর্থ সংকট দূর করতে হবে। বিদেশি লোন নিয়ে, অর্থাৎ লোন নিয়ে ঘি খেতে হবে, লোন যত বাড়ুক এবং বিশ্বব্যাংক থেকে লোন নিতে হবে। 6, লোনের শর্তমতো অর্থনৈতিক কাঠামোগত অ্যাডজাস্টমেন্ট ভারত সরকার করবে। ইস্পাত শিল্প, টেলিযোগাযোগ যন্ত্রপাতির উপর ট্যাক্স কমিয়ে দেওয়া হলো। অবাধে বিদেশি কোম্পানিকে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো এবং এখানে সরকারের ভর্তুকি কমিয়ে দেওয়া হলো। যেসব ওয়েলফেয়ার করত ভারত সরকার এই উদ্যোগে, সেই ওয়েলফেয়ার কমিয়ে দেওয়া হলো এবং এইগুলি দায়িত্ব MNC অর্থাৎ মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের উপরে দিয়ে দিল। মনমোহন সিংয়ের এই নয়া অর্থনীতি এবং বিভিন্ন রকমের সরকারি যে সিদ্ধান্ত, এরই মধ্য দিয়ে নয়া শিল্পনীতির মধ্য দিয়ে, নয়া অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে ভারতে বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়ে গেল। 1991 সাল থেকে ভারতে বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করা হয়েছে। আবার শুধু বিশ্বায়ন প্রক্রিয়া নয়, বিশ্বায়নকে গ্রহণ করতে গেলে দরকার তার আগে বেসরকারীকরণ, আর বেসরকারীকরণ করতে গেলে তার আগে দরকার উদারীকরণ। আমরা যে কর্মসূচির কথা বললাম, 6টি কর্মসূচি ভারত সরকার গ্রহণ করেছে, সেই কর্মসূচিগুলির মধ্যে তোমার বেসরকারীকরণের যে প্রক্রিয়া রয়েছে, বেসরকারীকরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর নয় সরকারি উদ্যোগকে প্রাধান্য দেওয়া, সরকারি উদ্যোগকে তুলে দিতে হবে। দেখো, উৎপাদনের ক্ষেত্রে, সরকারি ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে, সব ক্ষেত্রে যদি 51% বেসরকারি মূলধন থাকে, সেটা বেসরকারীকরণ হয়ে গেল। আর যে ক্ষেত্রে সরকারের 51% আছে এবং বেসরকারির উদ্যোগে মূলধন আছে 49%, তাহলে সেটা হলো তোমার সরকারি। এইভাবে সরকারিকরণ যেটা ছিল এতদিন আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে, এই নয়া অর্থনীতিতে, নয়া শিল্পনীতিতে তোমার এটাকে বাতিল করে দিয়ে বেসরকারীকরণকে বেশি গুরুত্ব দিল। সরকারি ক্ষেত্র বেসরকারি কোম্পানি, বেসরকারি উদ্যোগের হাতে ছেড়ে দেওয়া হলো এবং বিদেশি কোম্পানিরা ভারতে অবাধে প্রবেশ করতে পারবে। MNC মাল্টি ন্যাশনাল কর্পোরেশনগুলি ভারতীয় বাজারে ঢুকতে লাগলো। দেখো, PV নরসিংহ রাও প্রধানমন্ত্রী 1991 সালে এবং এই সরকারের অর্থমন্ত্রী মনমোহন সিং, যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি এই নয়া সংস্কার নীতি ভারতে চালু করার জন্যে পরামর্শ দেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং আমরা দেখলাম যে কংগ্রেস 1991 থেকে 1996 সাল পর্যন্ত এই নীতির মাধ্যমে ভারতের অর্থনৈতিক সংস্কার চালিয়ে গেছে। নয়া উদারীকরণ, বেসরকারীকরণ এবং
বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করেছে। আমরা দেখলাম 96-এ যে সরকার তৈরি হলো, প্রধানমন্ত্রী অটল বিহারী প্রধানমন্ত্রী, এই সরকার টিকলো না, 13 দিনের মাথায় সরকার ভেঙে গেল। আবার ভারতবর্ষে এইচডি দেবেগৌড়ার নেতৃত্বে কোয়ালিশন গভর্নমেন্ট, ফ্রন্ট সরকার গঠিত হলো। এই এইচডি দেবেগৌড়ার সরকারও কিন্তু নয়া অর্থনীতি এবং নয়া শিল্পনীতির মধ্য দিয়ে ভারতের অর্থনৈতিক সংকটকে কাটানোর চেষ্টা করেছে। আমরা লক্ষ্য করব যে আই কে গুজরাল মন্ত্রিসভা গঠন করেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার আমলেও নয়া শিল্পনীতি গ্রহণ করা হয়েছে, অর্থাৎ এলপিজিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বেসরকারিকরণকে গুরুত্ব দিয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্র উদার ভূমিকা পালন করবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমাবে, এই নীতি আই কে গুজরাল গ্রহণ করেছিলেন। আমরা তারপরে দেখব যে এনডিএ সরকার, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এই গভর্নমেন্ট, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, তার আমলেও এই নয়া অর্থনীতি, নয়া শিল্পনীতি একই ধারাতে যে নীতি 1991 সালে গ্রহণ করা হলো, এলপিজিকে লিবারালাইজেশন অর্থাৎ উদারীকরণ আর বেসরকারীকরণ এবং বিশ্বায়ন প্রক্রিয়া, এই তিনটিকে গ্রহণ করেছে অটল বিহারী বাজপেয়ী সরকার। তারপর মনমোহন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন। মনমোহন সরকারের সময় ইউপিএ 1 হচ্ছে ফুল ফর্ম ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সের, এই গভর্নমেন্টের প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনিও কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে এই 1991 সালে তিনি যে অর্থমন্ত্রী ছিলেন, সেই যে পরিকল্পনা, সেই কর্মসূচি, সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন এবং ভারতবর্ষে এলপিজিকে বেশি গুরুত্ব দিয়েছেন। মনমোহন সিং দ্বিতীয়বার ইউপিএ 2 গভর্নমেন্টে আসেন প্রধানমন্ত্রী হিসাবে। ইউপিএ 2 অর্থাৎ ইউনাইটেড ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের দ্বিতীয়বারে মনমোহন সিং একই ধারায় ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কারের উপর গুরুত্ব দেন, অর্থাৎ বেসরকারীকরণ, উদারীকরণ এবং বিশ্বায়ন প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েছেন। 1914 সালে এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় আসে। এনডিএ সরকার অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স গভর্নমেন্ট, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, এই সরকারও কিন্তু নয়া অর্থনীতি, নয়া শিল্পনীতি অর্থাৎ এলপিজিকে আরও ব্যাপকভাবে গুরুত্ব দেন। এই সরকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপি পার্টির এবং 2014 সালে এই মানে এনডিএ সরকার তৈরি হয় প্রথম। 2019 সালেও এনডিএ সরকার, 2024 সালেও এনডিএ সরকার একই ধারায় ভারতবর্ষের যে অর্থনৈতিক প্ল্যান, যে নতুন যে এলপিজিকে যে গ্রহণ করা হয়েছে 1991 সালে, সেই ধারাতেই এই সরকার ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আনার চেষ্টা করেছেন। তবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতের অর্থনীতি অনেকটা চাঙ্গা হয়েছে। আজকে ভারতবর্ষ অর্থনীতিতে বিশ্বের মধ্যে 5ম স্থান অধিকার করেছে। বর্তমান সরকারের ঘোষণা যে ভারত 3য় স্থান অধিকার করবে, মানে 5ম থেকে 4র্থ, 4র্থ থেকে 3য় স্থান অধিকার করবে। কিন্তু একটা কথা, যে ভারতবর্ষে যে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স গভর্নমেন্ট এখন চলছে এবং এর আগে ইউপিএ গভর্নমেন্ট ছিল, সব গভর্নমেন্ট এবং আই.কে. গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, পিভি নরসিংহ রাও, সব গভর্নমেন্টের একটাই পলিসি ছিল যে আগে আইএমএফ থেকে টাকা বেশি ধার নিতে হতো। আজকে ভারতের অর্থনীতিতে কিন্তু বাণিজ্যিক রপ্তানি বেড়েছে, আমদানি মাধ্যমে বিদেশি মুদ্রা কম যাচ্ছে এবং তেলের দামের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সুবাদে ভারত একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে রাশিয়ার কাছ থেকে কম অর্থে তেল কিনছে এবং সেই তেল ভারতের
অভাব পূরণ করছে, এখানে ভারতের অর্থনৈতিক লাভ হচ্ছে, পাশাপাশি ভারতবর্ষ এই তেল শোধন করে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে বিক্রি করেও লাভ করছে। সুতরাং এই যে নয়া অর্থনীতি গ্লোবালাইজেশন, এই গ্লোবালাইজেশন প্রক্রিয়া ভারতের অর্থনৈতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসছে এবং রাজনৈতিক ক্ষেত্রে ভারতের G20-তে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মুখ উজ্জ্বল করেছে। G20-তে ভারতের একটা বিশেষ স্থান আছে এবং ব্রিক্সে ভারতের স্থান আছে এবং বিশ্বের বিভিন্ন দেশ আজকে ভারতের কনস্টিটিউশনকে ফলো করছে, ভারতের অর্থনীতিকে ফলো করছে এই বিষয়গুলি, এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতবর্ষের একটা বিশেষ ভূমিকা আছে। সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে ভারতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ভারতকে বিশেষভাবে গুরুত্ব দিতে বাধ্য হয়েছে। যে মার্কিন যুক্তরাষ্ট্র এক সময়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ছিল এবং পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতো, 1971 সালের যুদ্ধে আমরা দেখেছি পাকিস্তানের পক্ষে ভারত সপ্তম নৌবহর পাঠিয়েছে। সেখানে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষে 40টা যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়েছে। তাহলে সেই মার্কিন যুক্তরাষ্ট্র যেদিন ভারত এর বিরোধিতা করেছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র আজকে ভারতকে গুরুত্ব দিচ্ছে। ভারতকে বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করছে। রাশিয়াকে চীনকে মোকাবেলা করবার জন্য ভারতকে ব্যবহার করছে। আবার আমেরিকার সঙ্গে ভারতের বন্ধুত্ব হলে রাশিয়া ভারতকে ভুল বুঝলে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ। সুতরাং এই অর্থনৈতিক যে গ্লোবালাইজেশন, এটা আপাত দৃষ্টিতে খুব ভালো, কিন্তু ভারতবর্ষের জনজীবনে সাধারণ মানুষের পক্ষে গ্লোবালাইজেশন ভালো নয়। গ্লোবালাইজেশনের ভবিষ্যৎ খুবই খারাপ। এখানে ধন বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। ভারতের আর্থিক ক্ষেত্রে উন্নতি হয়েছে, গ্রস প্রোডাকশান বেড়েছে, ভারতবর্ষের নিট প্রোডাকশান বেড়েছে, ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম বেড়েছে, ভারতবর্ষের পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, কিন্তু ভারতবর্ষের ধন বৈষম্য বৃদ্ধি পেয়েছে। সুতরাং ভারতের দরিদ্র মানুষ আজকে এবং ভারতের দরিদ্র মানুষের সঙ্গে ধনী মানুষদের বিস্তর ফারাক, এই ফারাকটা কিন্তু ধনবৈষম্য যেটাকে বলা হয় সেটা কিন্তু ক্রমশ বাড়ছে। এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্যে গ্লোবালাইজেশন স্থায়ী রাস্তা নয়। তাই ভবিষ্যতে গ্লোবালাইজেশনের পথকে ত্যাগ করে ভারতের বিদেশ নীতি কোন দিকে যাবে তা সময়ই বলে দেবে। সেই দিনটার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। আজকের প্রেক্ষাপটে গ্লোবালাইজেশনের যুক্ত হয়ে ভারত লাভ করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি ভারতের দরিদ্র মানুষ, ভারতের দরিদ্র মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেদিকে ভারতবর্ষের রাষ্ট্রনায়কদের গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু ভারতের রাষ্ট্রনায়করা ভারতের ধনিক শ্রেণীর পুতুল হিসাবে কাজ করে। পুতুলকে যেমন নাচায়, ঠিক তেমনিভাবে শাসক শ্রেণীকে কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে ধনীরা পুতুল হিসাবে সরকারকে নাচায় এবং সরকার তাতে নাচতে ব্যস্ত থাকে। কিন্তু আপামর জনসাধারণের কথা সরকার ভাবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। এখানে ভারতের বিচার ব্যবস্থা, ভারতবর্ষের শাসন বিভাগ, আইন বিভাগ সবটাই কিন্তু ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষা করতে ব্যস্ত। তাই তাই বেল পাকলে কাকের বাবার বাপের কি, ঠিক এরকম একটা পরিস্থিতি। দরিদ্র মানুষ, ভারতের যে উন্নতি, ভারতবর্ষ কতটা বিশ্বে রাজনীতির ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারছে, কতটা সামরিক অস্ত্র বৃদ্ধি করছে, কোন দেশের উপর আধিপত্য বিস্তার করছে, সেটা বড় কথা নয়। একটা হিউম্যান গ্রাউন্ডের উপর অর্থনৈতিক সংস্কার, এমন অর্থনৈতিক সংস্কার হওয়া উচিত যার মধ্য দিয়ে ভারতের দরিদ্র শ্রেণীর মুক্তি আসে। সেই দিকে ভারতকে এগিয়ে নিয়ে গেলে তবেই ভারত রাষ্ট্রের যে অর্থনৈতিক সংকট, ভারত রাষ্ট্রের যে মানে এর ধনবৈষম্যমূলক যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি। এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম।